আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইট ইজ ইজি ম্যাথ একাডেমি থেকে 2027 এসএসসি পরীক্ষার্থীদের জন্য গণিতের আজকে গাইডলাইন ক্লাস। অনেকে রিকোয়েস্ট করেছিল আমাকে যে স্যার গণিতের জন্য হেল্পফুল কিছু করার। তো তার উপর ডিপেন্ড করে মূলত আমি একটা গাইডলাইন ক্লাস সাজাইছি গণিতের দুর্বলতা এবং প্রপার গাইডলাইন সম্পর্কে একটা ক্লাস। তো এই ক্লাস করলে মূলত আমরা বুঝতে পারবো যে আসলে গণিতে আমরা কেন দুর্বল, কি করলে এই দুর্বলতা কাটাতে পারবো, এবং এখান থেকে আমরা কি ফিডব্যাক পাবো বা ভবিষ্যতে আমাদের কি কাজে লাগবে। মূলত আজকে আমরা এই বিষয়ে ফোকাস করব। তো আমরা জানি যে গণিত একটি ভয়ের না, সায়েন্স এবং আর্টস দুই স্টুডেন্টের পার্থক্য হচ্ছে যারা সায়েন্স বা বিজ্ঞান অনুষদের স্টুডেন্ট তাদের ম্যাথমেটিক্যালটা মোটামুটি মানে কাভার হয়ে যায়, কারণ তারা মূলত ম্যাথের সাথেই সব সময় থাকা আর কি। যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, তারা এগুলো নিয়েই পড়ে থাকে। তুলনামূলক সায়েন্সের স্টুডেন্টরা গণিতে মোটামুটি আর্টসদের থেকে এগিয়ে। সেই তুলনায় যারা মানবিক অনুষদের স্টুডেন্ট তাদের দুর্বলতা হচ্ছে গণিত। মানে আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্স, সেখান থেকে দেখা যায় মানে বিজ্ঞান অনুষদের ছাত্রছাত্রীর থেকে মানবিক অনুষদের ছাত্রছাত্রীরা অনেকটাই দুর্বল। হাতে গোনা কয়েকজন, সে তুলনায় মেজরিটি পার্সনই হচ্ছে গণিতে দুর্বল। তো গণিতের দুর্বল আমরা কেন, আজকে আমরা সে বিষয়টি দেখবো। তো ইনশাল্লাহ আমি বিগত 10 বছর এই ছাত্রছাত্রী পড়াচ্ছি। এক কথায় টিচিং এক্সপিরিয়েন্স হয়েছে প্রায় 10 বছর চলমান। আমি কোচিং, ব্যাচ, তার সাথে টিউটর, মানে এক কথায় মানে আমার 18 সাল থেকে এই পর্যন্ত যতগুলা ব্যাচ এসএসসি পরীক্ষা দিয়েছে মোটামুটি আমি তাদেরকে পড়িয়েছি। তো এই অভিজ্ঞতার আলোকে আমি গণিতের বিভিন্ন শীট, বিভিন্ন সাজেশন প্রণয়ন করে পড়ি। তো আলহামদুলিল্লাহ আমি সেখান থেকে অনেক ভালো ফিডব্যাক পেয়েছি। তো আমরা আজকে মূলত এই গণিত বিষয় নিয়ে আলোকপাত করব। তো গণিত কেন ভয় করি আমি? গণিত আসলে ভয়ের কোনো বিষয় নয়, বা যতটা ভয় করি, একটা কথা কি, বা যেটা দেখে বেশি ভয় করবো আমরা সেটাতেই আটকে যাবো, বাস্তবতা এটা। তো আমরা একটু বেশি কথা না বাড়িয়ে আমরা একটু মেইন বিষয়ে চলে যাই। তো আজকে যে ক্লাসটা আমি সাজাচ্ছি, ক্লাসগুলো করতে গেলে কিছু কিছু বিষয়ে মানে একটু বেশি নজর দিতে হবে। আমরা
গণিতের ভয় আমরা কিভাবে জয় করব, চলো এবার দেখে এসি। আজকের করণীয়, আজকে যে ক্লাসটি আমরা করবো এই ক্লাসটি করতে গেলে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ক্লাসটি দেখছো অথবা রেকর্ডিং ক্লাস দেখবা, তাদের একটা রিকোয়েস্ট থাকবে আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে, এবং যা বলা হয় তা সুন্দরভাবে মানে মাথায় নিতে হবে। এবং অবশ্যই আমার এই ক্লাসটি করতে যারা বসবা বা করবা, তারা অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসটি করবে। আমি যা বলবো সেগুলা কিছু কিছু জিনিস নোট ডাউন করতে হবে, এবং যা বোঝানো হবে তা বোঝার চেষ্টা করতে হবে। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কোশ্চেন করতে হবে, আমি কোশ্চেন করার সময় দেব। উপরের কাজ যারা করবো আসলে তারা অবশ্যই ভালো কিছু করতে পারবে বা ভালো কিছু করবা বিধে আমার ক্লাসটি তারা মনোযোগ দিয়ে দেখতে চাবে। তো ইনশাল্লাহ তোমাদের ভালো ফলাফল আশা করছি। তোমরা তো আমরা গণিতকে কেন ভয় পাই? কারণ দুর্বল কেন হয় গণিতে? আমার কথা হচ্ছে অযথাই ভয় পাই তাই। একটা জিনিস নিয়ে আমরা অযথাই হতাশা করে চলি যে আমার দ্বারা এটা সম্ভব না, আমি এটা পারবো না। ভাই কেন পারবো? ভাই নিজেকে প্রশ্ন করো, আমি কেন পারবো না? আমার না পারার কারণ হচ্ছে ভয়। এমন একটা মানুষ একটা কাজ করতে চাই, যদি প্রথমেই ভাবে যে আমি এটা করবো, আমি এটা পারবো না, আমার দ্বারা এটা হবে না, না আসলে সেই কাজটি সে পারবে না। উম, যারা সাঁতার কাটা শেখেন না, তাদেরকে যদি নদীতে বা পানিতে নেমে দেওয়া হয়, তাহলে তারা কি করবে? ডুবে যাবে। অথচ একটা পিচ্ছি যখন সাঁতার শেখানো হয়, তখন তাকে পানিতে যখন নামানো হয়, তখন তাকে ধরে ধরে পানিতে সাঁতার কাটানো হয়। যারা গ্রামে থাকে, গ্রামে যারা বসবাস করছে, যে গ্রামে পুকুরে যারা নামছে, তারা এই দৃশ্যটা গ্রামের বেশি দেখা যায়। তো সেখানে যখন সাঁতার কাটানো হয়, পিচ্ছি কি বলে যে আমি পারবো না? কিন্তু একদিন না একদিন সে কি করে, আস্তে 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 সাঁতার কাটতে কাটতে সে সাঁতার শিখেছে। কিন্তু প্রথমে যারা ভয় পায় যে পুকুরে নামবো না, আমি সাঁতার কাটবো না, সে কি কখনো সাঁতার শিখতে পারছে? পারে। তো গণিতে আমরা দুর্বল কেন? অযথাই ভয় পাই এই জন্য। অযথা ভয় পাওয়ার কিছু 100%, যদি আগে তোমরা ভয়টাকে দূরে সরাতে পারো, তাহলে দেখবা এই সাবজেক্টটা তোমার কাছে সহজ হবে, ইজি। প্রথম স্টেপই হচ্ছে আমাকে ভয় দূর করতে হবে। And ভয় দূর করার জন্য কিছু কিছু কাজ আছে, আমরা সেটা দেখবো একটু পর। তো গণিতে ভালো ফলাফল না হচ্ছে কারণ আছে। কি সেই কারণ? আমার কারণ হচ্ছে সিলেবাস না বুঝা। আমার দেখা 2019 সাল থেকে 2026 পর্যন্ত, 26-এ পরীক্ষা এখনো হয় নাই, তবে পরীক্ষার্থীরা বিদায় নিয়েছে ইতিমধ্যে। এই যে এতগুলো ব্যাচ আমি পড়িয়েছি, এই যে সবগুলো ব্যাচের স্টুডেন্টদের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট সিলেবাস বুঝে না। কোন বিভাগে কোন অধ্যায় থাকে সেটাও তারা জানে না। আমি সবার কথা বলছি না, ম্যাক্সিমাম। হ্যাঁ, যারা পড়াশোনা না থাকে, যারা একটু গুছিয়ে পড়াশোনা করে, তারা ভালো সিলেবাস বুঝতে পারে, কোথেকে পড়তে পারে, কি পড়তে পারে, এটা তারা জানে, এই জন্য তাদের রেজাল্ট ভালো। আমাদের দুর্বলতার 1 নম্বর পয়েন্ট হচ্ছে সিলেবাসটা না বুঝি, সিলেবাস না বোঝার দ্বারা
কোন টপিকটা গুরুত্বপূর্ণ, কোনটা বুঝি না, মানে কোনটা থেকে প্রশ্ন আসবে, এই জিনিসগুলোই জানি। তাহলে রেজাল্ট কিভাবে হবে? রেজাল্টের কাঙ্ক্ষিত রেজাল্ট আর 1 নাম্বার সিলেবাস না বোঝা, 2 নাম্বার হচ্ছে যেহেতু গণিত আমাদের কঠিন, সো আমরা ওই সাবজেক্টটাকে হাইড করি, মানে ওটাকে আমরা রুটিন থেকে সরিয়ে রাখি। আমি কোনো যখন পড়তে বসি, ভালো লাগা সাবজেক্ট গুলো পড়ি। যেমন আমি ধরি, আমি অনেক স্টুডেন্ট দেখছি, কারো ভালো লাগার সাবজেক্ট হচ্ছে উপন্যাস, এটা সবারই ভালো লাগে, নোবেল পড়তে সবারই ভালো লাগে। কারো ভালো লাগার সাবজেক্ট হচ্ছে মানে ইতিহাস, কারো ভালো লাগার সাবজেক্ট হচ্ছে বিজিএস, বাংলাদেশ বিশ্ব পরিচয়, কারো ভালো লাগার সাবজেক্ট হচ্ছে ইসলাম শিক্ষা। যার যে সাবজেক্টটা ভালো লাগে সে সেটা পড়ে, আর যেটা কঠিন লাগে এটা পড়ে না। এটা তো একটা, এটা আমাদের হবে, এটা ঠিক আছে। সিলেবাস তো বুঝি না, দ্বিতীয়ত এই রুটিন থেকে গণিতকে সরিয়ে। তাহলে কি তোমার চর্চা হচ্ছে? চর্চা যদি না হয়, তাহলে তুমি এই সাবজেক্টটা কিভাবে রেজাল্ট করতে পারো? তাহলে সিলেবাস বুঝি না, গণিত সাবজেক্টকে রুটিন থেকে সরিয়ে ফেলি, চর্চা করি না। যেহেতু চর্চা করি না, আমি প্রশ্নের প্যাটার্নও বুঝবো। যখন তুমি প্রশ্নের প্যাটার্ন বুঝবা না, গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে তোমার ধারণা আসবে না, কখনোই আসবে না। আর যখন গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে ধারণা আসবে না, তখন প্রশ্নে, যখন পরীক্ষা দিতে যাবে, তখন তুমি প্রশ্ন কোথা থেকে আসবে, কি প্রশ্ন আসবে, এটা তুমি কখনোই মানে ভাবতে পারো। তাহলে ভাই, এই কাজগুলো তোমরা যদি না করো, রেজাল্ট কিভাবে আশা করো? ওয়াই? রেজাল্ট এত সহজ? গণিতে রেজাল্ট করতে গেলে মানে আমি আমার টিচিং এক্সপিরিয়েন্সে আমি সব স্টুডেন্টদের বলি যে সাবজেক্টের পার্ট হবে 2টা। একটা হচ্ছে থিওরিক্যাল সাবজেক্ট, একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল সাবজেক্ট। থিওরিক্যাল সাবজেক্ট কোনগুলো? যেগুলো শুধু থিওরি আকারে পড়া যায়। তাহলে গণিতে ভালো ফলাফল করতে গেলে আমাদের কি করতে হবে? চলে, এবার সেটা আমরা জেনে নিই। প্রথম হচ্ছে সিলেবাস বুঝতে হবে। ভাই, সিলেবাস বুঝো ছাড়া তোমার রেজাল্ট করা সম্ভব নয়, নয় না। আমার থেকে লিখে নাও। দ্বিতীয় কাজ হচ্ছে গণিত ভালো লাগুক আর না লাগুক, আমার অত দেখার টাইম নেই, কমপক্ষে একটা সময় বাঁধতে হবে। আমি এখানে লিখছি 2 ঘন্টা, কিন্তু অনেকের ক্ষেত্রে 2 ঘন্টা বেশি লাগতে পারে, কারো কম লাগতে পারে। তবে ভালো লাগুক আর না লাগুক, একটা সময় তুমি বাঁধবা, যে সময় আমি গণিত করবো। একটা গণিত হলেও তুমি করতে হবে, একটা মানে টপিক হলেও তোমাকে সেটা করতে হবে প্রতিনিয়ত। তুমি 1 মাস করে দেখো, তোমার পরিবর্তন যদি না হয়, তখন আমাকে বলবে। তুমি গণিত ভালো লাগুক আর না লাগুক, ইভেন শুধু গণিত না, এনি ওয়ান সাবজেক্ট, যে সাবজেক্ট তোমার কাছে কঠিন লাগে ওটা তুমি বেশি সময় দাও, দেখবা তোমার পরিবর্তন হবেই। এরপর গুরুত্বপূর্ণ টপিক তোমাকে বেছে নিতে হবে। হুম, গুরুত্বপূর্ণ টপিক আমি কিভাবে বুঝবো? স্যার আমি তো গুরুত্বপূর্ণ টপিক বুঝি না, কিভাবে বুঝবো? হ্যাঁ, এটা বুঝতে গেলে তোমাকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, আর এটা হেল্প করবে তোর টিচার। ঠিক আছে? তোমাদের টিচার তোমাকে হেল্প, যে তোমাকে পড়ায় সেই তোমাকে হেল্প করবে। হইতে পারে তোমার কোচিং টিচার, হইতে পারে তোমার স্কুল টিচার, হইতে পারে তোমার টিউটর, যে কোনো একজন। যদি সেটা তোমার না থাকে, তাহলে তুমি কি করবে? তুমি একটা প্রশ্ন পাঠ কিনবা,
আমি এটা আগে থেকে বলি যে বই পড়বা ঠিক আছে, প্রশ্ন বুঝতে গেলে যেহেতু তোমাদের সৃজনশীল প্রশ্ন, সো তোমাকে সৃজনশীল আকারে প্র্যাকটিস করতে হবে। তুমি একটা করে বেসিক পড়বা, একটা অধ্যায়ের বেসিক পড়বা, তার সাথে তোমাকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। যখন তুমি সৃজনশীল দেখতে যাবো, দেখবা কোন টপিক গুলো, মানে কোন অঙ্কের ধরন গুলো বেশি আসছে, ওগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। ওইভাবে সৃজনশীল ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। যেটা আমাদের টপিকের 4 নম্বর কাজ। দেখো এখানে বলছে একটি অধ্যায়ের বেসিক প্রশ্ন শেষ হলে সেই রিলেটেড সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন, যে প্রশ্নটা এখানে লেখা হয়নি, তবে A to Z। এমসিকিউ তো সবই আছে ওর মধ্যে, তবে ডিটেলস পড়তে গেলে আগে বেসিক পড়তে হবে, তারপর রিলেটেড, ওই রিলেটেড সৃজনশীল সংক্ষিপ্ত এবং সাথে সংক্ষিপ্ত প্রশ্ন, যেহেতু এখন সংক্ষিপ্ত প্রশ্ন মানে নতুন সিলেবাসে অ্যাড করা হয়েছে। So, এইটা এই কাজটা করলে আশা করা যায় তুমি একটু একটু গণিত পার। একটু আগে যদি না পারতা, আর নাই মনে হচ্ছে কানা মনে হল তোমাদের তাই, যে আগে যে এটা পারতা না, ভালো লাগতো, ভালো লাগতো। তো এইটাই হচ্ছে তোমার কাজ। তোমার টার্গেট হচ্ছে গণিতটাকে আগে ভালো লাগা শিখ। একটা জিনিস যদি বিরক্ত লাগে, ও তোমাকে ভালো লাগবে না ভাই। আমাদের ন্যাচারই হয়। আমার যেটা বিরক্ত লাগে, যে কাজটা আমার কাছে খুব কঠিন লাগে, ওটা বিরক্ত, ওটা আমার করতে নিচ্ছ। কিন্তু যেই জিনিসটা তোমার খুব ভালো লাগে, এটা খুব যত্ন করে করতে হবে। তবে একটা জিনিস খেয়াল করো, তুমি যেটা ভালো পারো, খুব ভালো পারো, ধরো একজন আর্ট পারে, সুন্দর আর্ট করতে পারে, মানে ওর ভালো লাগে ওটা করতে, ও ওটা খুব যত্ন করে করতে পারে। ওর কোনো দক্ষতা নেই, কোনো কিছু নেই, কিন্তু ওইটাতে ওর মনোযোগ যায়, মন দিতে পারে ওটাতে, খুব ভালো মন দিয়ে ওটা খুব ভালো করে করতে পারবে। তার মানে এখানে লেখা আসতে হবে, উপরের কাজগুলো করলে আস্তে আস্তে গণিত তোমার কাছে কি করতে হবে, আস্তে আস্তে সমাধান করতে হবে। এখন ধরো তুমি কোনো দিনই গণিত করতে পারো না একা একা, এখন তুমি একটা না একটা অঙ্ক করতে পারতেছো, তোমার কাছে একটা ভালো লাগা ফিল করবে, একটা ভালো লাগা কাজ করবে। আর যখন বিষয়টা ভালো লাগা শুরু হবে, এখানে আসল খেলা। তখন তোমার কি করবা, তুমি সাবজেক্টটা পড়তে শুরু। আর যখন তুমি সাবজেক্টটা পড়া শুরু করবা, তখনই হচ্ছে গণিত চর্চা করা শুরু করবে। আর মনে রাখবা, চর্চা মানেই তুমি গণিতে 100% ভাই। তুমি চর্চা করবা মানে তোমাকে গণিত কেউ আটকাতে পারবে না। তোমাকে গণিত সাবজেক্ট পড়তে হবে। হুম, আমি দেখেছি অনার্স মাস্টার্স গণিত সাবজেক্ট, জেনুইন গণিতে অনার্স মাস্টার্স 6-7 অঙ্ক করাইতে পারে, আমার দেখা 100%। আমি আমি দেখছি। অথচ একটা স্টুডেন্ট বাংলা সাবজেক্টে অনার্স মাস্টার্স, কিন্তু সে ম্যাথে এক্সপার্ট। ওয়াই? সে সেটা চর্চা করছে। একটা ইংলিশে একটা সেন্টেন্স আছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তার মানে যখন তুমি চর্চা করো, তখন তুমি সেটা তো দক্ষতা অর্জন করো, সেটা তোমার আয়ত্তে চলে আসবে। এটাই নিয়ে তো কথা বেশি না বেরিয়ে ক্লাসটা লম্বা হচ্ছে, আমি ক্লাসটা যতটুকু পারি একটু সংক্ষিপ্তে শেষ করার চেষ্টা করবো। তো এখানে সবকিছু লেখা আছে, জাস্ট একটু কথা বলতেছি। দেখো এখানে বলা আছে নিম পাতা তিতা হলেও তার গুণ অনেক বেশি। গণিত যদি কঠিন হয়, কিন্তু গণিত যদি, দেখো গণিত ভালো সাবজেক্ট, আমি গণিত ভালো কেন মনে করি, ধরো একটা বাংলা সাবজেক্ট তুমি খুব ভালো লিখছো ভাই, তুমি 100-তে 100 পাবা না। তারিখ কমা, সেমিকোলন, বিরাম চিহ্ন, এগুলো ভুল হবে তো। বিরাম চিহ্ন যদি ভুল হয়, স্যার ইচ্ছে করলে মার্ক কাটতে পারে। তোমার লেখা ভালো হয় না, আমার কাছে ভালো লাগে না, আমি 10-এ 8 দিতে পারি, 7 দিতে পারি, 6 দিতে পারি, কিছুই করতে পারো। কিন্তু একটা ম্যাথ রাইট হয়ে গেছে, তুমি ফুল ম্যাথ করছো, তোমার পুরা খাতার ম্যাথ ঠিক, তুমি 100-এ 100 পাবা ভাই। কিন্তু তুমি বাংলাতে 100-এ 100 পাবা না, সমাজে 100-এ 100 পাবা না, ইতিহাসে 100-এ 100 তুমি পাবা না। এটাই হচ্ছে থিওরিক্যাল সাবজেক্ট আর অ্যানালিটিক্যাল সাবজেক্টের পার্থক্য। এই জন্য আমাকে অ্যানালাইটিক্যাল সাবজেক্ট বেশি ভালো লাগে, মানে আমার নিজের কাছে। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগে।
কারণ একটা ম্যাথ মাথা খাটিয়ে করতে পারবে, একটা লাইন করলে অপোজিট পরের লাইনে কি করতে হবে একটু হলো আইডিয়া। কিন্তু ভাই থিওরিক্যাল সাবজেক্ট লেখা এত বড় সহজ নয়। একটা এক্সামের মনের মতো করে লিখে তুমি মার্ক তোলা এতটা সহজ নয়, যতটা সহজ না মনে। হ্যাঁ, এমনি পাস করতে পারবো, গণিতেও পাস করতে পারবো, সিস্টেমে আমি দেখাবো গণিতে পাস কেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এবার আমাদের মেইন কাজ, আমরা সিলেবাসটা বুঝবো। আমরা সিলেবাসটা বুঝবো, এটা হচ্ছে আমাদের সিলেবাস। মূলত আমি যেগুলো তুলে ধরছি এটাই সিলেবাস। যারা সিলেবাসটা বোঝো না, আজকে খুব ভালো করে দেখবা। দেখো এখানে বিভাগ আর চারটা। আগের সিলেবাসটা একদম ছিল একটু চেঞ্জ, আমি এই জন্য এটা একটু তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখ, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, খ বিভাগ। ক বিভাগ কোনটা? এটা বীজগণিত পার্ট। খ বিভাগটা হচ্ছে জ্যামিতি পার্ট। ক বিভাগটা হচ্ছে ত্রিকোণমিতি আর পরিমিতি পার্ট। আর ঘ বিভাগটা হচ্ছে পরিসংখ্যান। তাহলে এখন প্রশ্নগুলো থেকে আসবে। নতুন সিলেবাসের নিয়মে প্রত্যেকটা বিভাগ থেকে দুটি করে প্রশ্ন দিবে। উত্তর করতে হবে যে কোনো একটি করে। টোটালি চারটা প্রশ্ন হচ্ছে আমার। তাহলে আর একটা কোথা থেকে দিব? আর একটা তোমাকে বলে দিবে যে চারটার মধ্যে যে কোনো একটা থেকে একটা। এখন দেখো, পাশ করার ওয়েটা দেখো। পাশ করার ওয়েটা আমি বলে দিচ্ছি, যারা পাস, তাহলে চারটা থেকে চারটে শেষ হলে আর একটা কোথা থেকে দিব? ইচ্ছা মতো একটা থেকে। ঠিক আছে, কমপক্ষে একটা করে দিতে হবে। আচ্ছা, এরপর 20 মার্কের থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে 50 20 70, 30 মার্কের হচ্ছে এমসিকিউ প্রশ্ন। এই হচ্ছে 100। এখন এমসিকিউটা হিসাবে দূরে রাখো, কারণ এমসিকিউ সলভ করতে হবে ভাই। এমসিকিউ পুরো বইয়ের উপরে, মানে পুরো সিলেবাস। ওটা তোমাকে বেসিক পড়া শেষ হলে ধরে ধরে এমসিকিউ, প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ গুলো সলভ করবে। মানে সাপ্লিমেন্ট অথবা টেস্ট পেপার অথবা গাইডের প্রশ্ন। তাহলে দেখবো অনেক প্রশ্ন বা বোর্ড প্রশ্ন, স্কুলের মানে অনেক ভালো ভালো স্কুলের প্রশ্ন, এগুলো সলভ করবে। মানে হিউজ প্রশ্ন সলভ করবে। যত প্রশ্ন সলভ করবো তত তুমি এক্সপার্ট হবে। এখন আমরা যেটা দেখবো, আমরা পাস কিভাবে করবো। দেখো, আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে, মানে টপিক হচ্ছে বাস্তব সংখ্যা প্রথমত, সেট ফাংশন দ্বিতীয় অধ্যায়, বীজগণিতীয় রাশি তৃতীয় অধ্যায়, সূচক ও লগারিদম চতুর্থ অধ্যায়। তারপরে এটা হচ্ছে পঞ্চম অধ্যায়, একচল বিশিষ্ট সমীকরণ। তারপরে 11 অধ্যায় অনুপাত সমানুপাত। তারপর হচ্ছে 12 অধ্যায় দুই চলক বিশিষ্ট সমীকরণ। 13 অধ্যায় সসীম ধারা। এই যে এতগুলো অধ্যায়, এর মধ্যে আবার মানে দশমিক পয়েন্ট আছে আমাদের, যে 2.1, 2.2, 3.1, 3.5 পর্যন্ত আছে, 4.3 পর্যন্ত আছে। এখানে 5.1, 5.2 আছে, 11.1, 11.2, 12.1, 2, 3, 4, 13.1, 2। এই যে এতগুলো অধ্যায়, প্রশ্ন হবে দুটি। দুটি মনে রাখতে হবে, দুটি প্রশ্ন। দুটা প্রশ্ন কোথা থেকে হবে? দেখো, বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন হয় কি আসলে? প্রশ্ন হয় দুটো। প্রশ্ন হয় দুটাই। ক নাম্বার গুলোতে হয় ওই যে আবৃত দশমিকের অঙ্কগুলো দিবে, যোগ বিয়োগ, এটাই ক নাম্বার। যদি কখনো দেয় কখনো, আর যদি না হয় তাহলে খ অথবা গতে আসবে এরকম √2 একটি অমূলক সংখ্যা, দেখা হচ্ছে √5 একটি অমূলক সংখ্যা, √7 একটি অমূলক সংখ্যা, √11 একটি অমূলক সংখ্যা। এই দুটো প্রশ্ন হলো, এর বাইরে কোনো প্রশ্ন বাস্তব সংখ্যা থেকে আসবে না। তাহলে আমি কি পড়বো? এই দুটো থেকে এই দুটো টপিকই পড়বো, এর বাইরে কোনো টপিক পড়বো না। হ্যাঁ, এমসিকিউ এর জন্য পড়তে হবে। এমসিকিউ এর জন্য এখান থেকে আমার কোনো প্রশ্ন আসে না, সেটা তোমরা গাইড দেখলেই বুঝতে পারবে। সেট ফাংশন, সেট ফাংশন কি? এক প্রশ্ন আছে কি? অনেক প্রশ্ন করবো। চারটা টপিক, হট চারটা টপিক আজকে লিখে নাও। হট মানে 100% চারটা টপিক থেকে প্রশ্ন প্রত্যেকবারই হয়।
ঘুরে ঘুরে ফাংশন, 5 স্টার দিয়ে রাখো ফাংশন। এই ফাংশনের যে এফ অফ এক্স এর ফাংশনের অঙ্ক আছে, 5 স্টার। তারপরে তালিকা পদ্ধতি, ক নাম্বারের জন্য 100% কমন তালিকা পদ্ধতি। তারপর হচ্ছে তালিকা পদ্ধতিতে ডোমেন রেঞ্জ, যেটা নতুন বই 13 নম্বর অঙ্ক, পুরাতন বইয়ের 18 নম্বর অঙ্ক। আর আর হচ্ছে উপসেট বা শক্তি সেট, যে পি অফ এ নির্ণয় করে দেখাও যে পি অফ এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার কে সমর্থন করে, যেখানে এন হচ্ছে পি এর উপাদান সংখ্যা বা এর উপাদান সংখ্যা বা বির উপাদান সংখ্যা। এরকম অঙ্কগুলো, এই 4টা অঙ্ক মানে 4টা টপিক, এই 4টাই নিয়ম। এই 4টা যদি কেউ করে, এখান থেকে প্রশ্ন আসছে, 10 মার্ক পাও শিওর। আচ্ছা, আমি একটু দীর্ঘ করতেছি, সো একটু দ্রুত করার চেষ্টা করতেছি। দেখো এখানে বীজগণিতীয় রাশি, এখানে প্রশ্ন হচ্ছে, এটা অনেক বড়। এখানে টু দি পাওয়ার 5 এর অঙ্কগুলো বেশি দেয়, এক্স টু দি পাওয়ার 5, পি টু দি পাওয়ার 5, এ রিলেটেড, ফোর, কিউ, মানে এখানে একটু বড় ছিল। তো এটা আমি যখন ক্লাস নিব, মানে আমার যে শিট আছে, আমরা শিট দিব। আমার একটা শিট রেডি করা আছে পুরো বইয়ের উপরে, 128টা ধরনের অঙ্ক আছে। এই 128টা ধরনের অঙ্ক মধ্যে A to Z বই তুলে ধরা আছে। বইয়ের একটা করে নিয়ম দেওয়া আছে, বইয়ের কিছু অঙ্ক ইনক্লুড করা আছে, তার সাথে কিছু কিছু নিয়মের অঙ্কগুলো ইনক্লুড করা আছে, এক নিয়মের অনেক কয়টা অঙ্ক ইনক্লুড করা আছে। এরকম করে 128টা ধরন সাজাচ্ছে পুরো বইয়ের। শুধু কিছু কিছু অধ্যায় বাদ দেওয়া হয়েছে যেগুলো সৃজনশীল আসে না। তবে আমার এই শীট করলে তোমার সৃজনশীলের যেভাবে সৃজনশীল গুলো আসে, ওই রিলেটেড অঙ্কগুলাই আমার শীটে তোমরা মানে পেয়ে যাবে, এবং ওটার সাথে তোমাদের দেখবা তোমাদের টেস্ট পেপার বা সাপ্লিমেন্টের অনেক অঙ্ক মিলে যাবে। আমি ওইভাবে সাজাইছি, এটা আমার এই এত বছর এক্সপেরিয়েন্সে তৈরি করা একটা শীট। যাই হোক, তারপরে এখানে সূচক লগারিদম থেকে কি প্রশ্ন আসে? এখানে তেমন প্রশ্ন হয় না, তবে কয়েকটা অঙ্ক আছে, সেটা দেখাবো, শিটে আছে আমাদের। 4.1-এর 8 নম্বর অঙ্ক, 4-5 নম্বর অঙ্ক, তারপরে হচ্ছে 11 থেকে 15 নম্বর অঙ্ক, কিছু মানে প্রমাণ করতে বলা হয়। তারপর 20 নম্বর অঙ্ক, তারপর 17, 18, 19 নম্বরের যে সমাধানগুলো আছে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লগের অঙ্ক, যেটা অ্যান্সার আসে 3/2, মানে ধরো লগ √27 মাইনাস লগ √8, তারপর log 10√1000, এরকম যে অঙ্কগুলো আছে, এই অঙ্কটা এখান থেকে এই একটা অঙ্ক দেয় লগের থেকে। এরপরে আসো অনুপাত সমানুপাত, এখান থেকে কি অঙ্কগুলো? 11.1 থেকে 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, 11, 12, 13, সাথে 19, 18, 19 করতে পারো, কারণ 18, 19টা মাঝে মাঝে আসে। 11 পদ্ধতি থেকে কি করবো? 7 নম্বর অঙ্ক, 17, 18 মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত% বৃদ্ধি, প্রস্থ এত% হ্রাস হলে ক্ষেত্রফল কত% বৃদ্ধি হ্রাস হবে, এই একটা অঙ্ক। তারপর 13 নম্বর অঙ্ক দেখতে পারো, যে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 3:5:6 বা 9 হইলে পরিসীমা হচ্ছে 45 বা 60, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, এটা ক নম্বরে আসো? আবার দুটি সংখ্যার আহ গসাগু দেওয়া আছে, গসাগু বা দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, 5:4, এবং এদের গসাগু হচ্ছে 4, তাহলে লসাগু কত এটা বের করতে হবে। এই অঙ্কগুলো এই অঙ্কগুলো তোমার অনুপাত সমানুপাত আসে। আমি যেগুলো বললাম আমার শীতেও আছে, আমি দেখাবো। দুই চলক বিশিষ্ট সমীকরণে তেমন অঙ্ক নেই, এগুলা তেমন আসে না, তবে কিছু কিছু বিক্ষিপ্ত ভাবে আসে, সেগুলা ধরতের মধ্যে নেই। আমরা যেগুলো মেইন জিনিস, যেগুলো পড়লে যারা দুর্বল স্টুডেন্ট তারা পাশ করতে পারবে, যারা মিডিয়াম স্টুডেন্ট তারা একটু ভালো রেজাল্ট করতে পারবে, আর যারা ভালো তাদের তো ভালো। কিন্তু যারা দুর্বলতা কাটায়, দুর্বলতা কাটাইতে গেলে আগে ভালো লাগা, মানে গণিতের প্রতি যে একটা মানে ভালো লাগা, এটা কাজ করাইতে হবে।
আর এটার জন্য কিছু কিছু জিনিস আছে যেটা অ্যাডিক্টেড করার জন্য তোমার এই জিনিসগুলোতে ফোকাস করতে হবে। এখন আমরা জানি যে এই এই খ বিভাগটা আমরা খুবই দুর্বল, ম্যাক্সিমাম স্টুডেন্ট দুর্বল। ভাই যারা দুর্বল তাদের জন্য আমি একটা সাজেশন দিই, জ্যামিতি থেকে শুরু, তোমরা ব্যবহারিক জ্যামিতি করবে। ত্রিভুজ সম্পর্কিত তিনটা সম্পাদ্য আছে, একটা হচ্ছে বাহুর অন্তর, একটা বাহুর সমষ্টি, আর একটা হচ্ছে পরিসীমা। পরিসীমাটা বেশিরভাগ স্কুল পরীক্ষাতে আসে, আর ওই দুটা এসএসসি সহ বিভিন্ন পরীক্ষায় আসে। আর পাশে গিয়ে সামান্তরিক আছে, একটা সামান্তরিকের দুটা কর্ণ দেওয়া আছে, একটা বাহু দেওয়া আছে, সেটা দিয়ে সামান্তরিক দাগাইতে হবে। আরেকটা সামান্তরিকের আহ দুটা কর্ণ আছে আর একটা কোণ দেওয়া আছে, তাহলে সেটা দিয়ে তোমাকে সামান্তরিক দাগাইতে হবে। একটা হচ্ছে ট্রাপিজিয়াম আছে। এই জিনিসগুলো, এই কয়েকটা জ্যামিতি পড়লে ব্যবহারিক জ্যামিতি ক্লিয়ার। বৃত্ত অনেক বড়, এটা সবাই পারবে। তবে বৃত্তের একটা সহজ সম্পাদ্য আছে, পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহির্বৃত্ত। পরিবৃত্ত যদি উপর 5 স্টার, ওইটা বেশিরভাগ প্রত্যেকবারই দেয়। অন্তর্বৃত্ত মানে 2-1 বছর পর পর হয়তো আসে, কিন্তু পরিবৃত্ত রিসাইকেলিং মানে এটা প্রত্যেকবার আসে। তো এখান থেকে মোটামুটি এতটুকু পড়লে হয়তোবা যেখানে তুমি 10 পাইতা সেখানে 5 পাবো। আমি এখানে, যারা দুর্বল তারা তো এখানে মার্ক তুলতেই পারবে, সেখানে তুমি 5 পাইলা ভাই। তাহলে এখানে তুমি পাইলা হচ্ছে ওই যে যতটুকু বললাম অতটুকু পাইলে 10 পাবো। এমন হতে পারে এখান থেকে দুটো সৃজনশীল পাবো, 20ও পাইতে পারে, কিন্তু সবাই তো এখান থেকে 20 দিব না। এখান থেকে 10, এখান থেকে 10, 20, এখান থেকে 10, 30, এখান থেকে 10, 40, আরেকটা কি করবে, পরিসংখ্যান থেকে আরেকটা দিব, কারণ এটা তো সহজ। এই জন্য এখান থেকে আরেকটা দিয়ে 50 মিলে। তাহলে এখান থেকে তুমি 10 পাইলে, এখান থেকে তুমি 5 পাইলে, 15 পাইলে। আর এটা কঠিন, আমি এটা ধাপ দিলাম না। তাহলে পরিসংখ্যানে তুমি কি করবে, 10। কত হলো ভাই, এখানে 10, 5, 15, এখানে 10, 25। তোমাকে পাশ করার জন্য 25 পাইতে হয়। সিকিউএ পাশ করার জন্য 70-এর মধ্যে 23 পাইলে হয়। 23-এর জায়গায় 24 পাইলে পাস, সেখান থেকে 25 পাই গেছে। দেখো কয়টা অধ্যায় পড়লাম এখান থেকে, যেটা যেটুকু কয়েকটা বললাম সেই কয়টা, এখান থেকে জ্যামিতি, আর এখান থেকে পরিসংখ্যান। তুমি পাস করে গেছো। ফেল কেন? আমি এমন স্টুডেন্ট দেখছি 25 সালে ফেল করছে, ফেল করে আমার কাছে আসছে, স্যার আমি কেমনে পাস করতে পারি? আমি পড়াইছি, এবার পরীক্ষা দিব, আমি পড়াইছি। ইনশাল্লাহ ওই স্টুডেন্ট এবার, আমার বিশ্বাস, অনেক ভালো রেজাল্ট করবে। তো যাই হোক, সব জিনিসগুলো এই সব জিনিসগুলো তোমাকে বুঝতে হবে আগে। তুমি সিলেবাস বোঝো, বোঝার পরে তুমি শুরু। তুমি না বুঝে অবশ্য পড়াশোনা করো, কেমনে রেজাল্ট হবে? কোনোভাবে করো না। গোছানো পড়াশোনা করতে হবে সবসময়। গুছিয়ে পড়াশোনা করলে রেজাল্ট হবেই। সেটা গণিত কেন, যে কোনো সাবজেক্ট যেটা তোমার কাছে কঠিন হয় সেটাই গুছিয়ে পড়তে হবে। এবার আমি যতগুলো বললাম, তাহলে দেখো এগুলো এখানে বলা আছে। তাহলে বাস্তব সংখ্যা থেকে আমরা কি পড়বো, আমার শিটে আছে কিছু কিছু জিনিস, সব শিটে দেওয়া আছে। সেট ফাংশনে কি আছে, এখানে কিছু আমি লিখছি, তালিকা পদ্ধতি, উপসেট বা শর্ট, তালিকা পদ্ধতি, ডম রেঞ্জ, যেটা আমি বল। তারপর ফাংশন, বীজগণিতের থেকে শীট থেকে তুললে হবে। মানে শীটের নিয়মগুলো, ওই নিয়মগুলো প্র্যাকটিস করে তুমি সৃজনশীল পারো। আর তোমার টার্গেট তো সৃজনশীল পারা, পরীক্ষায় লেখা। তোমার তো মানে, আমি তো বলি নাই যে তোমাকে তুমি টিচার হওয়া বা, যারা দুর্বল আমি তাদের কথা বলছি, যারা ভালো তারা। দুর্বলদের জন্য কাজ হচ্ছে, যদি কিছু নাও করে, আমি যেভাবে আমার যে শীট প্রণয়ন করছি, এটা অনেকে বলতে পারে যে হ্যাঁ আপনি কি বিজনেস করতে চান? জি না, বিজনেস করছে না। আমি দেখছি অনেক স্টুডেন্ট বই পড়ছে, গাইড পড়ছে, আসলে কিছু বোঝেই না। তাদের জন্য আমি জাস্ট হেল্প করতেছি, যে এতদিন তো পড়ছেন বিভিন্ন স্যারের কাছে, এক একজন এক এক স্যারের কাছে পড়ে, কত জায়গায় দৌড়ে বেড়ায়, সারাদিন প্রাইভেট পড়ে, অথচ কিছু পারে না। আমার কাছে পড়ে এখনো, আমি এখনো কোচিং এ পড়াই, এখনো আমার কাছে পড়ে অনেক স্টুডেন্ট। বগুড়াতে, আমার বগুড়াতে, বগুড়া শহরে স্টুডেন্টরা, এমন এমন স্টুডেন্ট আছে কিছু বোঝে না। তবে লাভ কি, আমার সারাদিন ব্যাগ নিয়ে প্রাইভেট টিউটর এত কিছু দিয়ে আমার লাভটা কি?
তোমার পিছনে তোমার বাবা মা হাজার হাজার টাকা নষ্ট করতেছে, ভালো একটা আশা নেই, কিন্তু তোমরা তো সারাদিন খালি দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছো, কিন্তু বেনিফিটটা তোমার, তোমার বাবা মাকে তুমি দিচ্ছটাই, তুমি তো ঠিকই টাকা নিচ্ছ, পড়াশোনা করতেছো। কি হচ্ছে ভাই এই পড়াশোনা করে? কোনো কি বেনিফিট আছে? অবশ্যই বেনিফিট নিতে গেলে তোমাকে সিস্টেম ওয়াইজ পড়াশোনা করতে হবে। তো আমি চাচ্ছি না যে আমার শিট নিতে হবে, এমনটা নয়। আমি এখানে ক্লাস দিব, আমার ক্লাস অটোমেটিক্যালি আমার ফেসবুকে আপলোড হবে, যার ইচ্ছা হবে দেখবে, যার ইচ্ছা হবে না দেখবে না। কিন্তু আমার এটা যদি একটু যদি কেউ দেখে, ফলো করো, যারা ফলো করো এসএসসি বা স্টুডেন্ট 9-10 এসএসসি যারাই দিবা, তারা যদি ফলো করো, বলতেছি 80%, প্রত্যেকটা স্টুডেন্ট যারা গণিতে দুর্বল, 9-10 এসএসসি, 80% কভার হয়ে যাবে, 80%। আজকে বলে দিলাম, লিখে নাও, 80% কভার হয়ে যাবে। কে বলতে হবে যে, স্যার আপনি যেটা বলছিলেন আসলে সত্য, এই কথাটা বলতে হবে। আজকে অনেক বড় কথা বলে ফেললাম, কিন্তু এটাই বাস্তব। বাস্তবটা হচ্ছে এটাই, ভাই কি নয়? লেগে থাকো আমার সাথে, দেখো আমার ক্লাস, পড়ানোর ক্যাপাসিটি, কিভাবে পড়াচ্ছি, কি পড়াচ্ছি, শুধু দেখো, কি শিখতে পারবা, ফিডব্যাক করে দিবা। তুমি ফিডব্যাক দিবা, আমার দিতে হবে। তো এগুলো আমি শিট থেকে পড়াবো, আমার আমার ক্লাস ধারাবাহিকভাবে চলবে। আমি এটা মানে রেডি করতেছি, এগুলো তো ভাই অনেক সাজাইতে, না সাজাইলে তো হবে না। তো এগুলো সাজাইতে সময় লাগে। এটা আরো আগে থেকে আমার করার প্ল্যানিং ছিল, কিন্তু সেভাবে আসলে সময়ের সময় পাই না আসলে। এক কথায় স্টুডেন্ট পড়ানো, নিজের অনেক ঝামেলা, সেগুলো সামাল দিতে হয়। সবকিছু সামাল দিয়ে আসলে এটা মানে করার তো সবার জন্য। একটু বেনিফিট পাইলে আমি সার্থক। আমার ছাত্রছাত্রী বা আমার থেকে যারা সাজেশন নিচ্ছে, বা যারা আমার কথা শুনতেছে, তারা যদি আমার কথা শুনে তাদের যদি একটু যদি লাভবান, তাহলে সার্থকতা আমার বেশি। কারণ সে সাজেশন প্রণেতা হচ্ছে আমি, আমার কথা মতো চলে সে ভালো কিছু করছে, এটা আমার সার্থকতা। আর আমি এটাই চাই। আচ্ছা, এখন আমাদের কোর্সটা কি? আমাদের কোর্সে কি থাকতেছে? আমাদের কোর্স ভাই এমন কিছু না। আমার জুম অনলাইন লাইভ ক্লাস, এবং এটা সাথে সাথে শেয়ার হবে ফেসবুকে। হ্যাঁ, জুম থেকে ক্লাস হবে, এটা ফেসবুকে আপলোড করা হবে, এবং ক্লাসে শিট দেওয়া, মানে শিটটা আমি আগে দেবো, শিট ওয়াইজ পড়ানো। শিট থেকে প্রতি ক্লাসে যতটুকু পারা যায়, একটা বা দুটো ধরনের সমাধান, বেসিক সহ টপিকের খুঁটিনাটি আলোচনা করে, তার ওই যতগুলো অঙ্ক আছে সব মানে সেগুলো টপিকের আমি ধারণা দিব, এবং অঙ্কগুলো সমাধান আকারে দিয়ে দিব, এবং সমাধানগুলো বুঝিয়ে দেবো কিভাবে করবেন। সেটা তোমরা নোট ডাউন করতে পারো, অথবা আমি পিডিএফ আকারে অভিরূপে দিতে পারো। এরপর ক্লাস শেষে প্রশ্ন করো, উত্তর প্রদান করো, মানে কি বুঝলাম কি বুঝিনি, একটু। তুমি ক্লাস করো, তুমি ক্লাস করলা, ক্লাস করে কি বুঝলো? এখন ধরো আগে প্রশ্ন রাখতে পারো, স্যার আমি তো এটা বুঝি। হ্যাঁ বাবু, তাহলে তুমি সেটা বুঝে নিবে না? হ্যাঁ, তোমাকে প্রশ্ন করতে হবে। অবশ্যই যখন প্রশ্ন করবে তখন অনেক কিছু বুঝতে পারবে। প্রশ্ন না করলে তো আসলে অনেক কিছু তোমার কাছে মানে এলোমেলো এলোমেলো। সো প্রশ্ন করতে, তো এই হচ্ছে। আর আমার সাথে সংযুক্ত থাকলেও কথা মতো, আমার কথা মতো যদি কেউ চলো, যারা চলবে, ইনশাল্লাহ রেজাল্টের গ্যারান্টি আমি দেব। যারা দুর্বল, যারা পাশ করতে পারে না, যা আমাকে বলে স্যার আমাকে পাশের দরকার, তো গণিতে পার হইলে তাহলে তোমার পাশের দায়িত্ব আমার। কিন্তু আমার কথা মতো চলতে হবে ভাই। তুমি আমার কথা মতো চলবো না, পরে বলবো স্যার আমাকে পাশ করাতে পারলেন না, এটা
আমার কোর্সের কিছু নিয়ম আছে, আমি নিয়ম এখানে লিখি নাই, নিয়ম আছে। এটা আমার সাথে যখন সংযুক্ত হবো তখন আমি বলবো যে কি কি নিয়ম আছে। তাহলে যদি আমার সাথে থাকো, প্রথমত চলো, রেজাল্ট হয় কি হয় না সেটা আমি দিই, এখন সিদ্ধান্ত তোমার। তাহলে গণিত কঠিন কিচ্ছু না। আজকে হয়তো জাস্ট এমনি আমি একটু সিলেবাস নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, হয়তো নেক্সট ক্লাস ধরন দিয়ে শুরু হবে আমাদের, যে কোনো একটা টপিক নিয়ে শুরু হয়ে যাবে, দু একটা ক্লাস দেখলেই বুঝতে হবে। ক্লাস দেখো, আমার এটা তো অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস। হ্যাঁ, অপরচুনিটি আছে, যারা বগুড়ায় থাকো, আমি বগুড়াতে আছি, যদি কেউ বগুড়ার মধ্যে থাকো, যে বগুড়াতে অফলাইনে আমার সাথে যদি সংযুক্ত থাকতে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি অফলাইনে বগুড়াতে সার্ভিস দিচ্ছি। হ্যাঁ, আর যারা অনলাইন, ধরো যে অনেকেই পড়তেছে, অনলাইনে যারা সংযুক্ত থাকছে, আমার ফেসবুক পেজ বা আমার ফেসবুকের যে আইডি আছে আমার শিটে দেওয়া আছে এবং আমি দিব, তো এই ফেসবুকে সংযুক্ত হতে পারো আমার সাথে। আর যদি বিস্তারিত আরো কথা কেউ জানার থাকে তাহলে আমার সাথে, আমার নাম্বার আছে, ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব, তো যোগাযোগ করতে পারো যদি পড়ার মতো বা মন চায় যে আমি দেখি, আমি তো সব জায়গায় পড়ছি, একটু আমার কথা মতো চলে দেখো, যদি ভালো কিছু পাইলে পাইতেও পারো। তো যাই হোক, অনেক কথা বললাম এতক্ষণ পর্যন্ত। এই পুরো ক্লাস, যে ক্লাসটা দেখলাম, যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরো খুশি হব যদি তোমরা প্রতিনিয়ত আমার ক্লাসগুলো দেখো এবং আমার সাথে এই গণিতের ভয় দূর করার জন্য আমার সাথে সংযুক্ত হও। দেখবা তোমার গণিতের দুর্বলতা দূর করতে 1 মাসের বেশি লাগে, 1 মাস পরেই নিজের পরিবর্তনটা লক্ষ্য করো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, যতটুকু বলা হইলো, হয়তোবা অনেক সময় অনেক বেশি কিছু বলে ফেলছি। তো যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই সবার কাছে ক্ষমা প্রার্থী। আর যদি আমার ক্লাস দেখে কারো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা, তাহলে আমি নেক্সট আরো ভালো ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবা, সুস্থ থাকবা, সালাম।